Good morning, all of you. Today I am going to discuss on your specially modern West, যেটা তোমাদের সিলেবাসে আছে, যেটা আমাকে আজকে পড়াতে হবে। ট্রানজিশন ডিবেট ইন মডার্ন ওয়েস্ট, এটা হচ্ছে তোমাদের পেপার 6। আমি এটা পড়াবো 6th পেপার, রাইজ অফ দ্য মডার্ন ওয়েস্ট, এবং পার্ট 1 এটা তোমাদের 3rd সেমিস্টারে আছে। আমি একটু বলে নিই, ইউরোপের রূপান্তর বা যুগান্তর এটা কিন্তু একটা ট্রানজিশনাল পিরিয়ড, একটা গুরুত্বপূর্ণ, কেননা এই সময় কাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপের বেশ কিছু পরিবর্তন হচ্ছে বা রূপান্তর ঘটছে, যেগুলো কিন্তু শুধুমাত্র অর্থনৈতিক ক্ষেত্রে নয়, সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে সব ক্ষেত্রেই কিন্তু একটা যুগান্তকারী পরিবর্তন হচ্ছে। এই কারণে এই সময়কালটাকে বলছে ট্রানজিশনাল পিরিয়ড, এবং এই পরিবর্তন সম্বন্ধনীয় যে ডিবেট সেটাকে বলছে ট্রানজিশন ডিবেট ইন মডার্ন ওয়েস্ট। অর্থাৎ মানে আধুনিক প্রাচ্যে যে পরিবর্তন ঘটছে বা রূপান্তর ঘটছে তার উপর যে বিতর্ক, সেটাকেই বলছে ট্রানজিশন ডিবেট। ডিবেটটা কিসের উপর? না, ঠিক এই সময় নাকি ইউরোপে সামন্ততন্ত্রের পতন ঘটছে এবং পুঁজিবাদের উত্থান ঘটছে। অর্থাৎ সামন্ততন্ত্রের উত্তরণের মধ্য দিয়ে পুঁজিবাদের উত্থানের সম্বন্ধে নিয়ে যে বিতর্ক, সেটাকে বলছে ট্রানজিশন ডিবেট। এবং এটাকে ব্রেনার ডিবেটও বলা হয়, কারণ বিখ্যাত ঐতিহাসিক অর্থনীতিবিদ ব্রেনার এই ডিবেটটার প্রধান বিষয় আলোচনা করেছেন, তাই এটাকে ব্রেনার ডিবেটও বলা হয়। কারণ এই ডিবেট সম্বন্ধে যে পরস্পর বিরোধী মতামত আছে, সেই মতামতগুলো সমালোচনা এবং প্রতি সমালোচনা করেছেন ব্রেনার, তাই এটাকে ব্রেনার ডিবেটও বলা হয়। কি ট্রানজিশন? ট্রানজিশনটা কি না, ট্রানজিশন ফ্রম ফিউডালিজম টু ক্যাপিটালিজম। এই ট্রানজিশন বা রূপান্তর বা যুগান্তর বা পরিবর্তন ঘটছে সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের। অর্থাৎ সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের উত্থানটাকে বলছে ট্রানজিশন ডিবেট, যেটা কিন্তু বিতর্কের বিষয়, ইউরোপে গুরুত্বপূর্ণভাবে সাড়া ফেলেছে। কি কি ক্ষেত্রে? না, ইউরোপিয়ান ইকোনমিজ ট্রান্সফর্ম দেমসেলস বিটুইন 1350 and 1650। বলছে ইউরোপের অর্থনীতির যে পরিবর্তনগুলো ঘটছে সেটা 1350 থেকে, মানে চতুর্দশ শতকের মধ্যভাগ থেকে সপ্তদশ শতকের মধ্যভাগের মধ্যে, অর্থাৎ 1350 এবং 1650-এর মধ্যে ইউরোপের অর্থনৈতিক যে ব্যাপারগুলো সেগুলোর কিন্তু পরিবর্তন ঘটছে। আর কি পরিবর্তন ঘটছে? Plague of 1347 sounded the first bells of the demise of feudalism। বলছে 1347-এর প্লেগ বা মহামারী প্রথম এই সামন্ততন্ত্রের ধ্বংসের ক্ষেত্রে, মানে প্রথম ঘন্টার ধ্বনি বাজায়। অর্থাৎ ধ্বংসের যে ঘন্টার ধ্বনি সেটা বাজাচ্ছে প্লেগ, যেটা 1347-এ লক্ষ্য করা গিয়েছে। অর্থাৎ 1347 এই প্লেগ বা মহামারী কিন্তু এই সামন্ততন্ত্রের মৃত্যু ঘন্টা বাজায়, এই ধরনের একটা চিন্তা ভাবনা ইউরোপে লক্ষ্য করা গিয়েছিল, যেটার উপর ভিত্তি করে বিতর্ক দেখা দিয়েছে। স্ট্রাকচারাল চেঞ্জেস ইন হুইচ ফিউডালিজম ডিক্লাইন and the ways by which capitalism appeared in Europe। বলছে পরিকাঠামোগত বেশ কিছু পরিবর্তন ঘটেছে যেটা সামন্ততন্ত্রের পতন ঘটিয়েছে, এবং সেই যে পরিবর্তনের বা স্ট্রাকচারাল বা কাঠামোগত পরিবর্তন, যে পরিবর্তনটা কিন্তু ধনতন্ত্রের উত্থান ঘটাচ্ছে ইউরোপে। তাহলে দেখো যে ডিবেটটা বা যে বিতর্কটা সেটা কিন্তু প্রধানত সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্র বা পুঁজিবাদের উত্থানকে কেন্দ্র করে, যেটা সাধারণত 1350 থেকে 1650-এর মধ্যে দেখা গেছে, এবং যেটাকে আমরা প্রধান কারণ হিসেবে দেখানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে 1347-এর প্লেগ বা মহামারী, এবং এর ফলে যে কাঠামোগত পরিবর্তন ঘটছে এবং যেটা এই সামন্ততন্ত্রের পতন ঘটাচ্ছে। শুধু তাই নয়, ক্যাপিটালিজমের উত্থানের একটা পথ তৈরি করছে। বলছে এই সম্বন্ধনীয় যে
বিতর্ক সেটা কিন্তু ইউরোপের ইতিহাসে গুরুত্বপূর্ণ বিতর্ক এবং ব্রেনার বিতর্ক বা ব্রেনার ডিবেট হিসেবেও পরিচিত। এখন এই প্রসঙ্গে এই বিতর্ক সম্বন্ধে দুটো মেরু বা দুটো বিভক্ত দেখা গেছে ইউরোপের ঐতিহাসিকদের মধ্যে। দুটো মেরু কোন কোন মেরু? না, একটা হচ্ছে কমার্শিয়াল মডেল আর একটা হচ্ছে ডেমোগ্রাফিক মডেল। কমার্শিয়াল মডেল বলতে না বাণিজ্যিক যে ধ্যান ধারণা, বাণিজ্যিক যে কাঠামোগত পরিবর্তন, সেটাকে বলছে কমার্শিয়াল মডেল। আর একটা যেটা কি ডেমোগ্রাফিক মডেল বলতে জনসংখ্যা সম্বন্ধনীয় যে মডেল, সেটাকে বোঝানোর চেষ্টা করেছে। অর্থাৎ কমার্শিয়াল মডেলে দেখানো হচ্ছে বাণিজ্যগত যে পরিবর্তন বা যে গুরুত্বপূর্ণ রূপান্তর সেগুলোকে, আর ডেমোগ্রাফিক মডেলে দেখানো হচ্ছে যে জনসংখ্যাগত তত্ত্ব বা জনসংখ্যাগত যে পরিবর্তন, সেটা জনসংখ্যা বৃদ্ধিও হতে পারে, জনসংখ্যা হ্রাসও হতে পারে। এই দুটো মেরুতে বিভক্ত হয়ে গিয়েছিল এই ইউরোপীয় ঐতিহাসিকরা, বিশেষ করে ইকোনমিক্স হিস্টোরিয়ানরা এই বিতর্ককে নিয়ে তারা এই দুটো মেরুতে বিভক্ত হয়ে তারা কিন্তু তাদের অভিমত প্রেজেন্ট করার চেষ্টা করেছেন। অধ্যাপক ব্রেনার, আমি যার কথা বারবার বলছিলাম, ইন 1976 ইন হিজ পাস্ট অ্যান্ড প্রেজেন্ট পত্রিকায় তিনি দুটো বিখ্যাত প্রবন্ধ, অ্যাগ্রেরিয়ান ক্লাস স্ট্রাকচার অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট ইন প্রি ইন্ডাস্ট্রিয়াল ইউরোপ, অর্থাৎ এই দুটো প্রবন্ধে তিনি দেখানোর চেষ্টা করেছেন যে কিভাবে ইউরোপের বিতর্ক সমালোচনার সৃষ্টি করেছে, এবং তিনি এই সমালোচনার যেমন জবাব দিয়েছেন তেমনি প্রতি সমালোচনারও জবাব দিয়েছেন। কারণ ব্রেনারের এই সমালোচনা কিন্তু আবার প্রতি সমালোচনা হয়েছে, যেটা আমি দেখানোর চেষ্টা করেছি বা বলেছি। এই যারা প্রতি সমালোচনা করেছেন সেই সকল ঐতিহাসিকদের মধ্যে আছে এম পোস্তান, জন হাচ্চার, প্যাট্রিয়ার্কা প্রোট, ডেভিড পার্কার অ্যান্ড গিবয়েস। এই বিখ্যাত ঐতিহাসিকরা কিন্তু ব্রেনারের বিতর্কে সমালোচনা করেছেন। ব্রেনার আবার কিন্তু তার বিখ্যাত প্রবন্ধ অ্যাগ্রেরিয়ান রুটস অফ ইউরোপিয়ান ক্যাপিটালিজম গ্রন্থে দেখানোর চেষ্টা করেছেন কিভাবে এই সকল ঐতিহাসিকদের সমালোচনাকে প্রতি সমালোচনার মাধ্যমে খর্ব করে নিজের মতামতকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। অর্থাৎ এই যে মধ্যযুগের সামন্ততান্ত্রিক কাঠামো থেকে পুঁজিবাদী অর্থনীতিতে ইউরোপের যে রূপান্তর ঘটছে, সে সম্বন্ধ নিয়ে যে সমালোচনা ও প্রতি সমালোচনা, সেটাই কিন্তু ইউরোপের বিতর্কের বিষয়, যেটাকে আমরা ট্রানজিশন ডিবেট বা যেটাকে আমরা ব্রেনার ডিবেট হিসেবে উল্লেখিত করার চেষ্টা করেছি। তবে দেখো, এই ট্রানজিশনাল ডিবেট নিয়ে কিন্তু আমরা বেশ কিছু জায়গায় দেখানোর চেষ্টা করেছি। সেটা হচ্ছে 3 সেটস অফ ট্রানজিশন ডিবেট, 3টে প্রধান ভাগ আমরা দেখতে পাচ্ছি এই বিতর্ককে নিয়ে। এই যে পরিবর্তন বা রূপান্তর সম্বন্ধে যে বিতর্ক, সেটা নিয়ে 3টে গ্রুপ বা গোষ্ঠী বা 3টে সেট আমরা দেখতে পাই। প্রথম সেট হচ্ছে যেটা দ্য ফার্স্ট ইজ দ্য ডব সুইজি ডিবেট, অর্থাৎ মরিস ডব বিখ্যাত ঐতিহাসিক এবং পল সুইজি, এদের যে বিতর্ক সেটা হচ্ছে প্রথম বিতর্ক। অ্যান্ড সেকেন্ড ওয়াজ দ্য ব্রেনার ওয়ালেরস্টাইন ডিবেট, অর্থাৎ ব্রেনার এবং ওয়ালেরস্টাইনের যে ডিবেট সেটা। অ্যান্ড থার্ড ওয়াজ হবসন ট্রেভার রেপার ডিবেট, অর্থাৎ এই 3টে ফেজের ডিবেটকে কিন্তু আমরা এই বিতর্কের বিষয়বস্তু হিসেবে দেখানোর চেষ্টা করেছি। বা ইউরোপের যে রূপান্তর বা যুগান্তর ঘটছে সে সম্বন্ধে যে বিতর্ক, তার যে 3টে গোষ্ঠী বা মত, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ডব সুইজি ডিবেট, ব্রেনার ওয়ালেরস্টাইন ডিবেট এবং হবসবম ট্রেভার রেপার ডিবেট। তোমরা এটা জানো, সবাই হয়তো শুনে থাকবে যে ইউরোপের অর্থনীতি রূপান্তরের একটা প্রথম পদক্ষেপ হিসেবে মার্ক্সবাদী ঐতিহাসিক মরিস ডব 1946-এ তার প্রকাশিত স্টাডিজ ইন ডেভেলপমেন্ট অফ ক্যাপিটালিজম গ্রন্থে দেখানোর চেষ্টা করেছেন যে সামন্ততন্ত্রের দুটো প্রধান শর্ত, একটা হচ্ছে সার্ফ ব্যবস্থা, অর্থাৎ সার্ফতন্ত্র। সার্ফ মানে আমরা জানি ভূমিদাস, যেটা সামন্ততন্ত্রের স্নায়ুকেন্দ্র, এবং তার পতনের ফলেই নাকি সামন্ততন্ত্রের পতন ঘটেছে, যেটা ব্রেনার দেখানোর চেষ্টা করেছেন। তিনি আরো দেখানোর চেষ্টা করেছেন সেটা হচ্ছে কি না, সামন্ততান্ত্রিক অর্থনীতির যে স্ববিরোধিতা, অর্থাৎ ইন্টারনাল যে কন্ট্রাডিকশন, সেটাই নাকি সামন্ততন্ত্রের পতনের কারণ হিসেবে উল্লেখিত হয়েছে। অর্থাৎ তিনি এটা দেখাতে চাইছেন যে প্রকৃতপক্ষে সামন্ততন্ত্রের যে কাঠামো, সেই কাঠামোর যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব, ইন্টারনাল যে কনফ্লিক্ট, সেটাই কিন্তু সামন্ততন্ত্রের পতনের একটা কারণ হিসেবে দেখিয়েছেন। শুধু তাই নয়, সার্ফ বা ভূমিদাস ব্যবস্থা, তার নাকি যে পতন ঘটেছিল, যেটা সামন্ততন্ত্রের স্নায়ুকেন্দ্র, তার পতনের ফলে নাকি
সামন্ততন্ত্রের পতন ঘটেছে। ডব সুইফজি ডিবেট দেখানোর চেষ্টা করেছেন, Dove in his studies in development of capitalism mentioned that feudalism did not decline from external impact. Feudalism's first blow came from within itself, that is from its internal contradictions. অর্থাৎ ডব দেখানোর চেষ্টা করছেন তার স্টাডিজ ইন ডেভেলপমেন্ট অফ ক্যাপিটালিজমে, বলছে যে সামন্ততন্ত্রের পতন কিন্তু কোনো বাহ্যিক ইম্প্যাক্ট বা বাহ্যিক কারণে ঘটেনি। এই ফিউডালিজমের যে আভ্যন্তরীণ কনফ্লিক্ট এটার মধ্য থেকেই এসেছিল, অর্থাৎ যে এর মধ্যে যে আভ্যন্তরীণ দ্বন্দ্বগুলো ছিল সেটাই কিন্তু সামন্ততন্ত্রের পতনের কারণ হিসেবে দেখানোর চেষ্টা করেছেন। অ্যাকর্ডিং টু ডব, ক্যাপিটালিজম কেম অ্যাবাউট থ্রু সার্টেন চেঞ্জেস উইথিন দ্য ফিউডাল সিস্টেম। বলছে সামন্ততন্ত্রের কাঠামোগত যে কিছু পরিবর্তন ঘটেছিল তার মধ্য দিয়েই এই ধনতন্ত্র বা পুঁজিবাদের উত্থান ঘটেছে। এটা হচ্ছে তোমার এই ডবের ভিউ, অর্থাৎ মরিস ডব দেখানোর চেষ্টা করেছেন যে সামন্ততন্ত্রের যে আভ্যন্তরীণ কাঠামোগত পরিবর্তন বা চেঞ্জ সেটা কিন্তু এই পুঁজিবাদী উত্তরণের কিছু দিক বা কারণ হিসেবে দেখা যেতে পারে। সার্টেন চেঞ্জেস ইন অ্যাগ্রেরিয়ান ইকোনমি। হোয়াট চেঞ্জেস টুক প্লেস ডিউরিং দিস টাইম? না, অ্যাগ্রেরিয়ান সেলফ সাফিসিয়েন্সি টু দ্য প্রোডাকশন অফ সারপ্লাস। বলছে যে কৃষির ক্ষেত্রে সামন্ততান্ত্রিক কাঠামোর মধ্যে যে উৎপাদন হতো তা ছিল উদ্বৃত্ত এবং প্রোডাকশন অনেক কিন্তু উদ্বৃত্ত হতো, এবং এস্টাবলিশমেন্ট অফ মার্কেট টু সেল দিস সারপ্লাস প্রোডাকশন। বলছে সামন্ততান্ত্রিক কাঠামোর উৎপাদন ব্যবস্থার অতিরিক্ত উৎপাদন বা সারপ্লাস উৎপাদন সেটা কিন্তু লক্ষ্য করা গিয়েছিল, এবং শুধু তাই নয়, মার্কেট বা বাজার ব্যবস্থার উত্থান, যেটা এই মার্কেটে সেল করার ব্যবস্থা হয়েছিল সারপ্লাস প্রোডাকশনগুলোকে। ট্রেড অ্যান্ড ইন অ্যাগ্রেরিয়ান প্রোডাক্টস। বলছে যে কৃষিজাত যে উৎপাদন সেগুলোর বাণিজ্য শুরু হয়েছিল। গ্রোয়িং মোমেন্টাইজেশন বোথ লর্ডস অ্যান্ড সার্ক প্রেফার ক্যাশ পেমেন্টস। অর্থাৎ দেখানোর চেষ্টা করেছে যে মোমেন্টাইজেশন দেখানোর চেষ্টা হয়েছে যে এই ভূস্বামী এবং সার্কদের মধ্যে লক্ষ্য করা গেছে যে তারা চাইছে ক্যাশ পেমেন্টের মাধ্যমে, অর্থাৎ লর্ডরা নগদ অর্থ নেওয়ার চেষ্টা করছে এবং এরাও নগদে পেমেন্ট দেওয়ার জন্য এই উৎপাদিত দ্রব্যগুলো তারা মার্কেটে বিক্রয় করার চেষ্টা করছে। অর্থাৎ মার্কেট ইকোনমি অকার্স সিগনিফিক্যান্ট ক্লাস কনফ্লিক্টস বিটুইন দ্য রুলার্স অ্যান্ড দ্য রুল। দ্য ট্রানজিশন দেয়ারফর ওয়াজ নট জাস্ট অ্যান ইকোনমিক ট্রানজিশন, ইট ওয়াজ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ইন নেচার। বলছে এই যে অর্থনৈতিক বাজার ব্যবস্থার বিকাশ ঘটছে এবং তার ফলে যে একটা যে শ্রেণীগত দ্বন্দ্ব দেখা দিচ্ছে শাসক এবং শাসিতের মধ্যে, বলছে এই যে ট্রানজিশন বা পরিবর্তন এটা শুধুমাত্র অর্থনৈতিক ক্ষেত্রে লক্ষ্য করা যায়নি, এটা সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রেও কিন্তু এই পরিবর্তনটা লক্ষ্য করা গিয়েছিল। ডব আরো দেখানোর চেষ্টা করেছেন, বলছে যে সামন্ততন্ত্রের সাথে একাত্ম হয়ে আছে এই সার্ক ব্যবস্থা, এবং তিনি সেটা দেখানোর চেষ্টা করেছেন যে এই সার্ক বা ব্যবস্থার পতন ঘটছে ঠিক খ্রিস্টীয় 10ম শতকে, এবং সামন্ত প্রভুরা ম্যানরে কর্তৃত্বাধীন করছে ঠিকই, এবং তারা ম্যানর থেকে তারা প্রত্যক্ষ সরাসরি না হলেও তারা কিন্তু পরোক্ষভাবে তারা রাজস্ব বা তাদের যে প্রাপ্যতা আদায় করছে তা সেটা দুটোগতভাবে, একটা নিজের আওতাভুক্ত জমি আর যে সকল জমিতে সারপ্রা নিয়োজিত আছে তাদের কাছ থেকে। এবং এই যে সামন্ততান্ত্রিক অর্থনীতিটা ডবের ভাষায় এটা ছিল মূলত জীবিকা সত্তা ভিত্তিক, অর্থাৎ এই রকম যে উৎপাদন ব্যবস্থায় এতে কোনো রকম সারপ্লাস বা উৎপাদন মানে বাড়তি উৎপাদন ঘটবে এই ধরনের কোনো চিন্তা ভাবনা লক্ষ্য করা যায় না। শুধু তাই নয়, এবং এই পরিস্থিতিতে ম্যানরে যে প্রয়োজনীয় দ্রব্য যে উৎপাদন হতো তাও নয়, অর্থাৎ ম্যানেরীয় কাঠামোর মধ্যে যে উৎপাদন হতো সেটাও যে সাফিসিয়েন্ট বা পর্যাপ্ত ছিল তাও নয়। স্বাভাবিক কারণে তাদেরকে বাজার থেকে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীগুলো কিন্তু ক্রয় করতে হতো। এবং শুধু তাই নয়, তিনি আরো দেখানোর চেষ্টা করেছেন যে এই যে পরিবর্তন ঘটছে শুধু তাই নয়, বাজার ব্যবস্থার ক্ষেত্রে বা অর্থনীতির ক্ষেত্রে যার ফলে দেখা দিচ্ছে মুক্ত বাণিজ্যের বিকাশ ঘটছে, তার ফলে এই ভূস্বামীদের মধ্যে একটা বিলাস ব্যসনে জীবন কাটানোর একটা চেষ্টা চলছে। তারা বাজার থেকে বিলাসজাত দ্রব্যগুলো ক্রয় করার চেষ্টা করছে এবং তারা চেষ্টা করছে তাদের আরো প্রয়োজনীয় জিনিসগুলো ক্রয় করে সংগ্রহ করে জীবনকে আরো বিলাসিতার মধ্যে কাটাতে। স্বাভাবিক কারণে তাদের কিন্তু চাহিদা বেড়েই চলেছে, অর্থাৎ তাদের অর্থনৈতিক এবং সামাজিক চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সে তুলনায় উৎপাদন বৃদ্ধি পাচ্ছে না।
স্বাভাবিক কারণে একটা কন্ট্রাডিকশন বা ইন্টারনাল কনফ্লিক্ট দেখা দিচ্ছে এবং সবাই চেষ্টা করছে, কৃষকরাও চেষ্টা করছে তারা তাদের উৎপাদিত দ্রব্যগুলো বাজারজাত করতে এবং সেখান থেকে যা আয় হবে তা থেকে তারা এই সামন্ত প্রভুদের খাজনা বা রাজস্ব দেওয়ার একটা চেষ্টা করবে এবং সেই মতো তারা কিন্তু চেষ্টা করছে। এবং শুধু তাই নয়, এই যে নগদ অর্থ চাওয়ার একটা চিন্তা ভাবনা এই সময় থেকে কিন্তু ভূস্বামীদের মধ্যে লক্ষ্য করা গেল, যেটাকে বলছে ডবের ভাষায় কমিউটেশন অফ রেন্ট, অর্থাৎ নগদ অর্থ আদায় করা। মানে এতদিন পর্যন্ত তারা শুধুমাত্র উৎপাদিত দ্রব্য সামগ্রী আদায় করতো এই ম্যানর থেকে, এখন কিন্তু তারা নগদ অর্থ দাবি করছে, যেটাকে মরিস ডবের ভাষায় কমিউটেশন অফ রেন্ট বলছে। অর্থাৎ এই নগদ অর্থের দাবির সাথে সাথে কিন্তু দেখা যাচ্ছে তাদের মধ্যে যে বাজারজাতকরণ বা তাদের মধ্যে যে এই কমিউটেশন অফ রেন্ট নিয়ে যে মতদ্বৈততা এবং সাধারণ কৃষকের মধ্যে যে বেশ কিছু চিন্তা ভাবনার পরিবর্তন ঘটছে, তারাও যে আস্তে আস্তে বাজারজাত করে এবং প্রয়োজনীয় ক্যাশ ক্রপস হিসেবে তারা উৎপাদন করে বা তারা উৎপাদিত দ্রব্যগুলো থেকে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করে সামন্ত প্রভুদের চাহিদা মেটানোর চেষ্টা করছে। বলছে এই যে ইন্টারনাল কনফ্লিক্ট, যে তুলনায় উৎপাদন হচ্ছে চাহিদা তার থেকে অনেক বেশি, শুধু তাই নয়, নগদ অর্থের ধারণা যেটা এতদিন পর্যন্ত ছিল না, মার্কেট ইকোনমি ধারণাটাই ছিল না এতদিন পর্যন্ত, তাদের যে ধারণাটা ছিল শুধুমাত্র জীবিকা সত্তা ভিত্তিক অর্থাৎ প্রয়োজন ভিত্তিক উৎপাদন, সেটা কিন্তু যখন বাজারজাত স্বাভাবিক কারণে ফিউডাল ব্যবস্থা বা সামন্ততান্ত্রিক কাঠামোটা ভেঙে পড়তে বাধ্য হল। কিন্তু সুইজি দেখানোর চেষ্টা করেছেন, সুইজি এমফাসিস অন এক্সটার্নাল ইম্প্যাক্ট টু ডিমাইজ দ্য ফিউডালিজম। আমরা সুইজি ডিবেটে আমরা ঢুকে যাচ্ছি। সুইজি দেখানোর চেষ্টা করেছেন যে বাহ্যিক যে ইম্প্যাক্ট, সেটাই কিন্তু এই সামন্ততন্ত্রের পতনের একটা কারণ। তিনি দেখানোর কি চেষ্টা করেছেন, দ্য ডিসাইসিভ ব্লো টু ফিউডালিজম did not come about through internal changes and contradiction but from external impact and renewed exchange which disturbed the balance of the natural economy which had risen in Europe after the decline of the Roman Empire. অর্থাৎ সুইজি দেখানোর চেষ্টা করেছেন, বলছে যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সামন্ততন্ত্রের মধ্যে পরিবর্তন ঘটেছিল বা ইন্টারনাল কিছু সমস্যার সৃষ্টি হয়েছিল, এ ধরনের ব্যাপারটা কিন্তু তা নয়। ব্যাপারটা হচ্ছে বাহ্যিক কিছু পরিবর্তন, রূপান্তর, যেগুলো প্রভাব ফেলেছিল সামন্ত ব্যবস্থার ক্ষেত্রে, সামন্ততন্ত্রের পতনের ক্ষেত্রে। সেগুলো কি না, এই যে বিনিময় ব্যবস্থার রূপান্তর ঘটছে এবং শুধু তাই নয়, যে ন্যাচারাল ইকোনমিটা ছিল সেটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, ক্যাপিটালিজমে চেঞ্জ হয়ে যাচ্ছে, বা এই যে কমিউটেশন অফ রেন্ট বা এই যে মার্কেট ইকোনমিতে ট্রান্সফার হয়ে যাচ্ছে, অর্থাৎ যে ন্যাচারাল ইকোনমিটা মার্কেট ইকোনমিতে ট্রান্সফার হচ্ছে। শুধু তাই নয়, ইউরোপের ক্ষেত্রে যে বাজার, মুক্ত বাজার ব্যবস্থার সৃষ্টি হচ্ছে, মুক্ত বাণিজ্যের সৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু এই সামন্ততন্ত্রের পতনের জন্য দায়ী, আভ্যন্তরীণ নয় বরং বাহ্যিক কারণই কিন্তু সামন্ততন্ত্রের পতনের জন্য দায়ী, যেটা কিন্তু সুইজি দেখানোর চেষ্টা করেছেন। কখন এটা শুরু হলো না, যখন থেকে রোমান এম্পায়ার বা রোমান সাম্রাজ্যের পতন ঘটলো, তখন থেকে কিন্তু এই ব্যবস্থার পতন ত্বরান্বিত হলো। সুইজি মেনশন দ্য ফ্যাক্টরস দ্যাট লেড টু দ্য ডিমাইজ অফ ফিউডালিজম। সুইজি দেখানোর চেষ্টা করেছেন যে সকল কারণগুলো এই সামন্ততন্ত্রের পতনকে ত্বরান্বিত করেছিল, সেগুলো দেখানোর চেষ্টা করেছেন। হুইচ 11th century had led increased trade between West Europe and the countries of the East। বলছে একাদশ শতাব্দীতে বাণিজ্যের প্রভূত উন্নয়ন ঘটেছিল কাদের সাথে না, পশ্চিম ইউরোপের সাথে পূর্ব ইউরোপের দেশগুলোর সাথে। অর্থাৎ একাদশ শতকে যে বাণিজ্যিক সমৃদ্ধি, বিশেষ করে পশ্চিম ইউরোপের সাথে পূর্ব ইউরোপের দেশগুলো, যেটা কিন্তু অর্থনৈতিক ব্যবস্থার একটা রূপান্তর লক্ষ্য করা গিয়েছিল এবং সেটা কিন্তু সামন্ততন্ত্রের পতনকে ত্বরান্বিত করেছিল। অ্যান্ড দেন দ্য লিগাসি অফ মোহাম্মদ অ্যান্ড সারলেমান led to the confrontation of two opposing systems of civilization। বলছে দুটো সভ্যতার ট্রাস্ট বা দ্বন্দ্ব, কোনটা না, মোহাম্মদের একটা প্রথাগত ঐতিহ্যগত ধারণা আর সারলেমানের যে চিন্তা ভাবনা, সেটার মধ্যে একটা দ্বন্দ্ব, দুটো পরস্পর বিরোধী চিন্তা ভাবনা, তার মধ্যে দ্বন্দ্ব, যেটাকে সভ্যতার দ্বন্দ্ব হিসেবে দেখানোর চেষ্টা করেছে, যেটা কিন্তু সামন্ততন্ত্রের একটা পতনের কারণ। সেটা কি, ওয়ান এ সফিস্টিকেটেড, ওয়ান ডিভোটেড টু ট্রেড। বলছে একটা হচ্ছে বিলাস ব্যসনে ব্যস্ত, আর একটা হচ্ছে বাণিজ্যের জন্য উৎসর্গীকৃত। ট্রাভেল, আরবানাইজেশন, মানিটাইজেশন, আদার ক্রুড, আনপলিশড, reliant on agriculture and marked by the kind of sufficiency that precluded any further growth। বলছে এই যে মোহাম্মদের চিন্তাধারা, তার যে বাণিজ্যের বিস্তার ঘটানো, সভ্যতার বিস্তার ঘটানো,
তার যে নগরায়নের বিস্তার ঘটানো বা তার যে মানিটারি সিস্টেমের পরিবর্তন ঘটানো, কিন্তু তার ঠিক বিপরীতে সেটা সার্লেমানের চিন্তা ভাবনা যেটাকে মানে দেখানোর চেষ্টা, বিপরীতে দেখানোর চেষ্টা করেছে। বলছে খুব রুষ্ট, কোনো রকম পরিকল্পনা ছাড়া। বলছে তারা এগ্রিকালচার বা কৃষির উপর নির্ভরশীল এবং তারা মার্কেট বা এই ধরনের সাফিসিয়েন্সি যেটার উপর তারা বিশ্বাস বা আশা রাখতে পারেনি। স্বাভাবিক কারণে বলছে এই যে একটা হচ্ছে বিস্তার, বাণিজ্যের বিস্তার, নগরায়ন, আর একটা হচ্ছে কৃষি নির্ভর, কোন রকম নগরায়নের ধারে কাছে না। বলছে এই যে পরস্পর বিরোধী একটা দ্বন্দ্ব, এটা বাহ্যিক দ্বন্দ্ব, যেটা কিন্তু সামন্ততন্ত্রের পতনের একটা কারণ হিসেবে দেখানো হয়েছে। দ্য ফিউডাল সিস্টেম দেয়ারফর ক্র্যাশড অ্যাট দ্য ফার্স্ট আউটসাইড ইম্প্যাক্ট। বলছে এই সামন্ততান্ত্রিক যে ব্যবস্থাটা, সেটাই বাইরে থেকেই এটা বহিরাগত প্রভাবেই কিন্তু ভেঙে পড়েছিল, যেটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই। ব্রেনার অ্যান্ড ওয়ালারস্টাইন ডিবেট, যেটা আমি বলেছিলাম তোমাদের, দ্য ব্রেনার ডিবেট, অ্যাগ্রেরিয়ান ক্লাস স্ট্রাকচার অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট প্রি ইন্ডাস্ট্রিয়াল ইউরোপ ইন 1985। বলছে 1985-তে তিনি দেখানোর চেষ্টা করেছেন যে এই ক্লাস স্ট্রাকচার বা ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে পরিবর্তনগুলো লক্ষ্য করা গিয়েছিল, সেগুলো ইন দিস ফোকাস ওয়াজ নট সো মাচ অন দ্য মুড অফ প্রোডাকশন। বলছে উৎপাদনের ক্ষেত্রে যে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছিল সেটা না, বাট অন দ্য স্পেয়ার অফ এক্সচেঞ্জ, বিনিময়ের ক্ষেত্রে একটা রূপান্তর। দ্য ডিটারমিনেট পজিশন অফ অ্যাগ্রেরিয়ান ক্লাস স্ট্রাকচার ইন প্রি ইন্ডাস্ট্রিয়াল ইউরোপ। বলছে যে যে অ্যাগ্রেরিয়ান ক্লাস বা শ্রেণী বা কৃষি শ্রেণী ছিল, তাদের যে অবস্থানগত দিক, তাদের যে একটা প্রি ইন্ডাস্ট্রিয়াল বা প্রাক শিল্প ইউরোপের যে যুগ, তাদের যে অবস্থা, দ্য রোল অফ ডেমোগ্রাফি ইন ইনস্টিটিউটিং সোশ্যাল চেঞ্জেস। বলছে এই যে জনসাধারণগত বা জনসংখ্যাগত যে ধারণা, তাদের যে সামাজিক পরিবর্তন, অ্যান্ড দ্য কনসেপ্ট অফ ফিউডালিজম অ্যাজ এ ক্লোজড ইকোসিস্টেম। বলছে এই যে সামন্ততন্ত্রের ধারণা, যেটা পুরোপুরি ক্লোজ ইকোসিস্টেমের মধ্যে বা চিন্তা ভাবনার মধ্যে লক্ষ্য করা গিয়েছে। হবসবাম ট্রেভারোপার ডিবেট, যেটা থার্ড ডিবেট, পাবলিশড অন ক্রাইসিস ইন ইউরোপ 1560-1600। Hobson emphasis on the general crisis of the 17th century as the chief vehicle through which capitalism its appearance within Europe. বলছে এই ক্রাইসিস ইন ইউরোপ গ্রন্থে তারা দেখানোর চেষ্টা করেছেন, হবসবাম বিশেষ করে দেখানোর চেষ্টা করেছেন। বলছে সপ্তদশ শতকের যে সংকট, বিশেষ করে তার যে প্রধান যে বাহক, যেটা ক্যাপিটালিজম বা পুঁজিবাদ বা ধনতন্ত্র, সেটা কিন্তু ইউরোপের মধ্যেই লক্ষ্য করা গিয়েছিল, যেটাকে কিন্তু অস্বীকার করা যায় না। ডেমোগ্রাফিক মডেল বাই এই যে হ্যাবাক্কুক দেখানোর চেষ্টা করেছেন ডেমোগ্রাফি বা জনসংখ্যা তত্ত্ব। এটা তোমরা জানো যে জনসংখ্যা বাড়লে খাদ্যের চাহিদা বাড়ে, খাদ্যের চাহিদা বাড়লে উৎপাদন বাড়ে, জনসংখ্যা কমলে উৎপাদন কমে এবং চাহিদা কমে। স্বাভাবিক কারণে দুটো ক্ষেত্রেই কিন্তু বিপরীতমুখী চিন্তা ভাবনা দেখা যায়। জনসংখ্যা বৃদ্ধি যেমন মনে হতে পারে যে সুলভ শ্রমিক পাওয়া যাবে, তারপরে উৎপাদন বাড়বে এবং প্রয়োজনীয় উৎপাদন মানুষ করতে পারবে, কৃষির বিস্তার ঘটবে। আবার জনসংখ্যার হ্রাসও কিন্তু ঠিক তার বিপরীত। জনসংখ্যা যদি হ্রাস পায় তাহলে স্বাভাবিক কারণে সুলভ শ্রমিক পাওয়া যাবে না, উৎপাদন কমবে। এইটাকে দেখানোর হ্যাবাক্কুক দেখানোর চেষ্টা করেছেন। হ্যাবাক্কুক দেখানোর চেষ্টা করেছেন যে ত্রয়োদশ এবং চতুর্দশ শতকে ইউরোপে জনসংখ্যা বহুগুণ মানে বৃদ্ধি পেয়েছিল। স্বাভাবিক কারণে উৎপাদন বেড়ে গিয়েছিল, মানুষ তার প্রয়োজন ভিত্তিক উৎপাদন শুরু করেছিল এবং তারা বিভিন্নভাবে এই উৎপাদিত দ্রব্যগুলোকে নিজেদের কাছে অ্যাকসেপ্ট করার চেষ্টা করেছিল। কিন্তু চতুর্দশ আর পঞ্চদশ শতকে আবার জনসংখ্যা হ্রাস পেয়েছিল বিপরীত দিকে। স্বাভাবিক কারণে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল, যেটা সামন্ততন্ত্রের পতনের কারণ। পোস্তান, ডব্লিউ পোস্তান আমি বলেছিলাম, দ্য কেমব্রিজ ইকোনমিক হিস্ট্রি অফ ইউরোপ গ্রন্থে দেখানোর চেষ্টা করেছেন এমফাসিস অন 12th and 13th century marked by the high population growth। আমি যেটা বললাম একটু, increase the demand of production but the distribution was uncertainty। বলছে প্রচুর জনসংখ্যা দ্বাদশ এবং ত্রয়োদশ শতকে বেড়ে গিয়েছিল, যার ফলে যে ডিমান্ডটা বেড়ে গিয়েছিল প্রোডাকশনের, কিন্তু ডিস্ট্রিবিউশন মানে যে বন্টন ব্যবস্থা সেটা কিন্তু নিশ্চয়তা ছিল না। প্রোডাকশন ওয়াজ লিমিটেড, প্রোডাকশনটা অনেকখানি সীমাবদ্ধ হয়ে গিয়েছিল। অ্যান্ড দ্য হাই প্রাইস রেট ফোর্স দ্য ডিমাইজ দ্য ফিউডাল সিস্টেম। এবং উচ্চ মূল্য, যেটাকে আমরা বলি হাই প্রাইস রেট, যেটার বাধ্য করেছিল এই সামন্ততন্ত্রের পতনকে। অ্যান্ড দেন 14th and 15th century population growth rate was slow and decreased, forced to reduce the revenue and subsystem demise। বলছে চতুর্দশ এবং পঞ্চদশ শতকে কিন্তু এই জনসংখ্যাটা হ্রাস পেয়েছিল। স্বাভাবিক কারণে এই যে রেভিনিউ সিস্টেম ছিল সেটা কমাতে বাধ্য হয়েছিল। স্বাভাবিক কারণে সার্ক ব্যবস্থা কিন্তু পতন ঘটেছিল, যেটাকে দেখানোর চেষ্টা করেছেন ডব, যে সার্ক ব্যবস্থার পতন কিন্তু
সামন্ততন্ত্রের পতনের একটা প্রধান কারণ। হেনরি পিরেন, ওয়ান অফ দ্য গ্রেট হিস্টোরিয়ান ইকোনমিক অ্যান্ড সোশ্যাল হিস্ট্রি অফ মিডিয়েভাল ইউরোপ গ্রন্থে দেখানোর চেষ্টা করেছেন, মেনশন দ্যাট রিভাইভাল অফ মেডিটারেনিয়ান ট্রেড ফ্রম দ্য 12th century onwards that broke down the self-sufficient manorial economy of feudal Europe. তিনি দেখানোর চেষ্টা করেছেন যে এই যে মেডিটেরিয়ান ট্রেড, যেটা 12th মানে দ্বাদশ শতকে এটা প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছিল, যেটা ক্রমে ক্রমে এই মেডিটেরিয়ান বাণিজ্যের বিস্তার ঘটছিল, যেটা কিন্তু এই ম্যানোরিয়াল যে ইকোনমি ফিউডাল ইউরোপে সেটা কিন্তু সাফিসিয়েন্ট বলে কিন্তু লক্ষ্য করা যায়নি। এবং ম্যানোরিয়াল ইকোনমি যে ফিউডাল স্ট্রাকচারে সাফিসিয়েন্ট ম্যানোরিয়াল ইকোনমিক স্ট্রাকচারটা কিন্তু ভেঙে পড়েছিল এই মেডিটেরিয়ান ট্রেড বা বাণিজ্যের বিস্তারের ফলে। ইনফ্লেশন স্পেশালি 1112 and 1220 দ্য লর্ডস ওয়্যার ইন এ ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। বলছে 1120 এবং 1220-তে যে মুদ্রাস্ফীতি ঘটেছিল তার ফলে ভূস্বামীরা কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল। দ্য ডেভেলপমেন্ট অফ এ পিজেন্ট ল্যান্ড মার্কেট লেড টু অ্যান ইনক্রিজ ইন কাস্টমারি রেন্টস অ্যান্ড এন্ট্রি ফাইন্স বাই দ্য ল্যান্ডলর্ডস ইচ টাইম দ্য ল্যান্ড হ্যান্ডেড চেঞ্জ। বলছে এই যে কৃষি ব্যবস্থার বা কৃষকদের বা এই যে মার্কেট ব্যবস্থার যে উন্নতিটা ঘটছে এবং তারা যে ক্রমে ক্রমে কাস্টমারি রেন্টস যে তাদের সেটা তাদের যে বৃদ্ধি পাচ্ছে এবং তারা চেষ্টা করছে এই এন্ট্রি ফাইন্স বাই দ্য ল্যান্ডলর্ডস, এই ল্যান্ডলর্ডসরা যে তাদের যে ফাইন করছে তা থেকে বেরোনোর জন্য তারা ল্যান্ড চেঞ্জ করছে, তারা অন্যকে দিয়ে দিচ্ছে, ল্যান্ড ছেড়ে দিচ্ছে বা ভূমি ছেড়ে দিচ্ছে। অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা গেছে এই মার্কেট ব্যবস্থার উত্থান বা এই কাস্টমারি রেন্টসের চিন্তাভাবনা, নগদ অর্থের চিন্তাভাবনা এবং তাদের ল্যান্ডলর্ডসদের যে এই ফাইন করার একটা চিন্তা ভাবনা, সেটা কিন্তু তাদেরকে ভূমির হস্তান্তরের একটা চিন্তা ভাবনা তাদের মধ্যে এসে যাচ্ছে। অর্থাৎ তারা অন্যকে তারা ভূমি দিতে বাধ্য হচ্ছে এবং তারা ভূমি ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। স্বাভাবিক কারণে উৎপাদন হ্রাস পাচ্ছে এবং সামন্ততান্ত্রিক কাঠামোটা পুরোপুরি ভেঙে পড়ছে। মার্ক ব্লক মেনশন দ্যাট দ্য ডিক্লাইন অফ লেবার সার্ভিসেস and of serfdom in France during this phase was linked to the decline of demised lands as the lords preferred to stay in towns instead of managing their estates. মার্ক ব্লক একটা গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করেছেন, বলছে যে এই যে শ্রম ব্যবস্থা বা লেবার সার্ভিসের বা শ্রম যোগানের যে ব্যবস্থাটা সেটা কিন্তু ভেঙে পড়ছে এবং সার্ফডমও ভেঙে পড়ছে। কারণটা কি না, বেশ কয়েকটা ফেজে। কারণটা কি না, এই যে সিস্টেম বা পরিবর্তন অর্থনৈতিক ক্ষেত্রে, বাণিজ্যিক ক্ষেত্রে বা ভূমি ব্যবস্থার ক্ষেত্রে যে পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু যেমন প্রভাব ফেলছে, তেমনি এই ভূস্বামীরা কিন্তু শহরে থাকার চিন্তা ভাবনা নিয়েছিল এবং তারা শহরে থাকতো তাদের স্ট্যাটাস বা এস্টেটকে তারা নিয়ন্ত্রণ করার জন্য। স্বাভাবিক কারণে তারা কিন্তু এই ম্যানোরিয়া ব্যবস্থার ক্ষেত্রে তারা কোনো মনোনিবেশ করতে পারেনি বা ম্যানোরিয়া ব্যবস্থা বা সামন্ততান্ত্রিক ব্যবস্থার উন্নতির জন্য কোনো লক্ষ্য করেনি বা তারা কোনো রকম ভাবে নজর দেয়নি। স্বাভাবিক কারণে তারা কিন্তু এই ম্যানর থেকে বাইরে, অর্থাৎ নগর কেন্দ্রিক যে চিন্তা ভাবনা, নগর কেন্দ্রিক যে জীবনযাপন ব্যবস্থা, সেটা কিন্তু তাদেরকে বাধ্য করেছিল এই লেবার ফোর্স সিস্টেম থেকে বেরিয়ে যাওয়া এবং সামন্ততান্ত্রিক কাঠামোর ভেঙে পড়া। গি বয়েস commented that with the extensive margin being reached, there was crisis not only of peasant subsistence but also of feudal rents. গি বয়েস দেখানোর চেষ্টা করেছেন, বলছে যে এই যে অতিরিক্ত পরিমাণে যে মার্জিন বা ব্যবধান যেটা পৌঁছে দিয়েছিল, শুধু সমস্যার সৃষ্টি করেছিল বা শুধুমাত্র ক্রাইসিস সৃষ্টি করেছিল ব্যাপারটা তা নয়। বলছে যে কৃষির ক্ষেত্রে বা কৃষকদের ক্ষেত্রে যে সমস্যা তৈরি করেছিল তা নয়। বলছে এই যে ফিউডাল বা সামন্ততান্ত্রিক যে ভূমি রাজস্ব নীতি, সেটার ক্ষেত্রেও কিন্তু প্রভাব ফেলেছিল, যেটা কিন্তু সামন্ততন্ত্রের পতনের একটা গুরুত্বপূর্ণ কারণ, যেটাকে কিন্তু অস্বীকার করা যায় না। তাহলে স্বাভাবিক কারণে যে মার্ক ব্লক যেটা দেখানোর চেষ্টা করেছেন, বলছে লেবার সার্ভিসের পতন, সার্ভডম ব্যবস্থার পতন এবং এই যে ভূস্বামীদের শহর কেন্দ্রিক চিন্তাভাবনা, শহরে বসবাস, যেটা সামন্ততন্ত্রের পতনের একটা কারণ। গি বয়েসও দেখানোর চেষ্টা করেছেন, বলছে যে এই যে একটা ব্যবধান, বিশাল রকম ব্যবধান, বিশেষ করে এই রেন্টের সাথে পিজেন্টদের যে অবস্থানগত দিক, এই পতন এই যে ব্যবধানটাই সেটা কিন্তু পতনের একটা কারণ হয়ে দাঁড়িয়েছিল। হিলটন সামস আপ দ্যাট দ্য মেন, হিলটন এটা সাম আপ করার চেষ্টা করেছেন, factor in the decline of feudalism in Western Europe, especially in England, which witnessed a crisis of feudal economy in the 14th and 15th centuries, was the struggle by the small producers to loosen the bonds of feudal exploitation.
বলছে সামন্ততন্ত্রের এই যে পতন সেটার একটা কারণ হচ্ছে পশ্চিম ইউরোপে, বিশেষ করে ইংল্যান্ডে, যেটা এই চতুর্দশ এবং পঞ্চদশ শতকের একটা সামন্ততান্ত্রিক অর্থনৈতিক কাঠামোর মধ্যে যে একটা সংকট দেখা দিয়েছিল, এবং যেটা এই স্মল প্রডিউসার্সের সাথে ফিউডাল সিস্টেমের একটা যে দ্বন্দ্ব বা বিরোধ, সেটা কিন্তু পতনকে ত্বরান্বিত করেছিল। এবং লোপাজ দেখানোর চেষ্টা করেছেন কমার্শিয়াল রেভলিউশন ওয়াজ রেসপন্সিবল ফর দ্য ডিক্লাইন অফ ফিউডালিজম। লোপেজ দেখানোর চেষ্টা করেছেন যে বাণিজ্যিক বিপ্লব সামন্ততন্ত্রের পতনের কারণে অন্যতম প্রধান কারণ। অর্থাৎ হিলটন দেখানোর চেষ্টা করছেন এই যে তাদের মধ্যে পারস্পরিক বিরোধ, তাদের মধ্যে যে ব্যবধান, এবং চতুর্দশ এবং পঞ্চদশ শতকে যে ফিউডাল ইকোনমির একটা ক্রাইসিস এবং ইউরোপীয় সামাজিক কাঠামোর মধ্যে যে একটা পরস্পর বিরোধী চিন্তাভাবনা এবং স্মল প্রডিউসার্সের সাথে যে ফিউডাল এক্সপ্লয়টেশনের একটা দ্বন্দ্ব, সেটা কিন্তু তার পতনের কারণ। এবং লোপেজ দেখানোর চেষ্টা করেছেন যে বাণিজ্যিক যে বিপ্লব বা কমার্শিয়াল রেভলিউশন, সেটা কিন্তু ফিউডাল সিস্টেম এর পতনের একটা অন্যতম কারণ। অর্থাৎ দেখো যে প্রধানত যে আমরা ডিবেট বা বিতর্কটা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রধানত এই সামন্ততান্ত্রিক কাঠামোর মধ্য থেকে যতটা না হয়েছে, তার থেকে অনেক বেশি দেখা গিয়েছে যে বহিরাগত যে পরিবর্তন বা বহিরাগত যে দ্বন্দ্ব, সেটা মানে বাণিজ্যিক বিস্তার, সেটা আবার অনেক সময় দেখা গেছে যে কোথাও যে মানি ইকোনমি বা অর্থনৈতিক ব্যবস্থার যে একটা দ্বন্দ্ব, এবং কোথাও দেখা গেছে যে সামন্ততান্ত্রিক কাঠামোগত পরিবর্তন, আবার কোথাও দেখা গেছে মার্কেট ইকোনমির সৃষ্টি, আবার কোথাও দেখা গেছে যে বাণিজ্যিক বিপ্লব, আবার কোথাও দেখা গেছে যে নগদ অর্থের যে চাহিদা, সেটা কিন্তু আস্তে আস্তে